নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি কৌশিক, আর আপনারা দেখছেন ব্যাক চ্যাট উইথ কৌশিকের সাথে আরও একটি নতুন পডকাস্ট। আর আজকে আবারও আমন্ত্রণ জানিয়েছি সমীরবাবুকে। শুনে নেব তার মুখ থেকে একটি ভৌতিক ঘটনা, যেটি গল্প হলেও সত্যি। তাহলে চলুন দেরি না করে শুনে নিন তারই মুখ থেকে সেই ঘটনাটি। নমস্কার সমীরবাবু। নমস্কার। আপনারা আমাকে আবার আমন্ত্রণ করেছেন, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। একদম। তাহলে আজকে কি ঘটনা শোনাবো? আজকে শোনাবো ইউপির গাজিয়াবাদের আমরোহা শহরের, আচ্ছা যেখানে এক ডাইনির ঘটনা, যে ঘটনাটা সত্যিকারেই আমি ছিলাম, আমার সঙ্গে আমার বন্ধু ছিল আচ্ছা হারপিত বলে। সেই ঘটনাটা আজকে তুলে ধরবো আপনাদের সামনে। আচ্ছা আচ্ছা আজ থেকে প্রায় 20 বছর আগে আমি আর আমার বন্ধু দুজন এক জায়গায় থাকি। গাজিয়াবাদের ঘটনাটা ছিল, গাজিয়াবাদ থেকে আমরোহা সামান্য একটু রাস্তা, ওইখানকার ঘটনা ছিল। তা ওই ঘটনার সময় আমি তখন তন্ত্রবিদ্যায় আসিনি। আচ্ছা না আসাতে ওই ঘটনা যখন ঘটেছিল, ওই জিনিসটা আমার মাথায় ঢুকেছিল। ঢোকার কারণে আমি যখন তন্ত্রবিদ্যায় পরে আসলাম, আসার পরে তখন আমার গুরুরে দিয়ে ওই সমস্যার সমাধান করেছিলাম। প্রায় 20 বছর আগের ঘটনা। আমি আর আমার এক বন্ধু থাকতাম। আচ্ছা এই ঘটনাটা ঘটেছিল আমাদের সঙ্গেই আমরোহাতে। আচ্ছা তখন তো আমি তান্ত্রিক সাধনায় আসিনি। আচ্ছা তা এই ঘটনা ঘটার পরে আমার ভিতরে একটা কিছু জাগলে পরে তখন আমি আমাদের কলকাতায় আমি কেটির সঙ্গে পরিচয় করলে পরে তখন এক গুরুদেবের সঙ্গে কথা হয়, যে গুরুদেব তন্ত্রের কাজ করত। আচ্ছা তখন আমি ওনার থেকে এই তন্ত্রবিদ্যা শিখি। আচ্ছা আমার ওই গুরুদেবকে দিয়ে আমি ওই সমস্যার সমাধানটা মিটাই। আচ্ছা সুমিতা, তাহলে ঘটনাটা একটু বলো, আমাদের খুলে বলো কি ঘটেছিল ঘটনাটা। ঘটনাটা ঘটেছিল, আমরা এক ম্যানেজারের গাড়ি চালাতাম, আচ্ছা আমি এবং আমার এই বন্ধু দুজন মিলে। ওর নাম ছিল হারপিত, ঠিক আছে। আর যার গাড়ি চালাতাম সেও মুসলিম ছিল, তার নাম ছিল শাহজাহান, আচ্ছা ঠিক আছে। তা দুজনে কিভাবে চালাতাম গাড়ি, যদি আমি ডেতে চালাই তাহলে ও নাইটে চালায়, আর যদি আমি নাইটে চালাই তাহলে ও ডেতে চালায়। এইভাবে হ্যাঁ, অল্টারনেট করে। তা এখন এইভাবে আমাদের কাজ চলতো। এখন আমাদের শাহজাহান সাহেব একদিন আমাদের বলছে যে, সমীর আর ওই হারপিত ছিল, বলছে যে কালকে আমরা আমার যে স্ত্রী আছে ওনার বাপের বাড়ি যাব, আর যাওয়ার আগে ওখানে আমরোহা দরগা আছে, খুব নামি, যে দরগায় গেলে আচ্ছা কিছু মন্নত করলে পরে সেটা পুরো হয়। মানে ওই মুসলিমদের হ্যাঁ, মনের কোনো বাসনা হ্যাঁ হ্যাঁ পূরণ করা। তো পূরণ হয়। তো সেই জন্য আমাদের বলল যে দুটো গাড়ি নিয়ে আসবে, কারণ কি আমার কোম্পানির গাড়ি পাওয়া যাবে না। দুটো গাড়ি ভাড়া করে নিয়ে আসবে, যা ভাড়া হয় আমি দেবো, ওই গাড়িতে আমরা যাব সহ পরিবার। মাঝখানে একটা কথা বলি, হারপিত যে ছিল ওর দিদি বাড়ি ছিল গাজিয়াবাদে। আচ্ছা গাজিয়াবাদে থাকলে পরে তখন ওর যে দিদির ছেলে, মানে ওর ভাগ্নে, তখন ও জানতে পারে যে মামা এদিকে আসছে, কোথাও যেন ঘুরতে যাবে কাদেরকে নিয়ে। তখন ও জিদ করে বাড়িতে যে আমি মামার সঙ্গে যাব। আচ্ছা তখন ওর দিদি ওকে আটকাতে পারে না, খুবই জিদ করে। তারপরে যেটা হয় কি মামা মামা ভাগ্নে যেটা হয়, তখন হারপিতের সঙ্গে দিদি কথা বলে, ঠিক আছে তাহলে আমি নিয়ে যাবো সঙ্গে করে। তখন ঠান্ডার টাইম ছিল। আচ্ছা তারপরে গাজিয়াবাদ পৌঁছালে পরে ওর দিদির ছেলেকে তুলে নেয় গাড়িতে, নিয়ে তারপরে আমরা আবার আমরোহার দিকে রওনা দিই। ঠিক আছে, আমরা আমরোহা প্রায় 2-2:30 নাগাদ পৌঁছাই। আচ্ছা, পৌঁছালে পরে তখন আমাদের যে শাহজাহান সাহেব ছিল, সবাই পরিবার থেকে সবাই ওখানে যাবে দরগার ভিতরে। গাড়ি থেকে সবাই নামলে পরে তখন আমার হারপিতরে বললো যে তোমরাও আমাদের সঙ্গে চলো। তখন আমরা চিন্তা করলাম, ঠিকই তো, নাম তো শুনেছি অনেক আমরোহা দরগার,
যাই ভিতরে, ঘুরেও আসি, ভালো লাগবে, কিছু এক্সপিরিয়েন্স হয়তো হতে পারে ভিতরে গিয়ে দেখে, সেই সব কিছু মনে করে তখন আমরা ভিতরে গেলাম ওনাদের সঙ্গে। যাক, দেখলাম ঘুরে। এখন মেন একটা জিনিস ছিল কি ওখানে, যে ওই যে কাঁকড়া বিচা যে হয়, আচ্ছা, ওই কাঁকড়া বিচা, ওই যেমন আমাদের এখানে ওই যে খেজুর গাছের রস পাতে যে হালি হয় না, ঠিক ওই টাইপের হালি, কিন্তু একটু সাইজ ছোট। তা ওই হাড়ির ভিতরে অনেক কাঁকড়া বিছে রাখা আছে। তা শুনেছিলাম আগে যেরকম এরকম ব্যাপার। তখন ওখানে যে মলানা ছিল ওনার কাছে হাত পাতলাম, উনি হাত দিয়ে তুলে আমার হাতে একটা কাঁকড়া বিছে দিল। ভয়ও লাগছে ওইদিকে, আর চিন্তাও করছি যে আসলে ঘটনা সত্যি কি শুনেছিলাম, তো এখন সেটা হয়ে যাবে দেখা। এইখান থেকে সে কাঁকড়া বিছা আমার এই কেনু অবধি আসে, আবার আস্তে 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 চলে যায়, কিন্তু আমার কোনো লোকসান করেনি, মানে কোনো কামড়ানো কোনো রকম ব্যাপার নেই না। এবারে ওই কাঁকড়া বিচা আমি আস্তে করে ওই ইসের মধ্যে, হাড়ির মধ্যে রেখে দিলাম। আমার ওই মৌলানা সাহেব ইশারা করে বললো ওর মধ্যে দিয়ে দাও। কিন্তু আর একটা কথা আছে এর মধ্যে, কথাটা হচ্ছে যে দরগার যে এরিয়া, এই এরিয়ার ভিতরে তুমি কাঁকড়া বিচা হাতে নিয়ে ঘুরতে পারো, তোমাকে ও ডঙ্ক মারবে না। কিন্তু ওই এরিয়া থেকে যখনই তুমি বাইরে পা রাখবে তখনই ও ডঙ্ক মারবে তোমার। এটা হ্যাঁ, এ বরদান। যার মাজারটা তার ওই বরদান বলে যাওয়া যে আমার এরিয়ার মধ্যে যতক্ষণ হাতে নিয়ে ঘুরবে এ ততক্ষণ কেরুরে ডঙ্ক মারবে না, আমার এরিয়ার বাইরে গেলেই তখনই তারে মারবে। যাক, ঠিক আছে, ভয় ভয় করে তো ভাই হাতে নিয়ে আমার হাতে থেকে নেমে এসে অবধি আমি আবার রেখে দিয়েছি। যাক, ঠিক আছে। এইবারে আমাদের শাহজাহান সাহেব যে ছিল, ওনার পরিবার নিয়ে সব ওনারা ঘুরে টুরে দেখলো, দেখার পরে তারপরে বললো চলো এবারে বাইরে। আমরা বাইরে গেলাম, যাওয়ার পরে তখন উনি বললো যে তাহলে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। পাশে হোটেল ছিল, দরগার পাশে, আমরা হোটেলে সবাই খেয়ে নিলাম। খাওয়ার পরে এবারে আমাদের শাহজাহান সাহেব বললো তাহলে আমার শ্বশুরবাড়িতে দিয়ে আসো, দিয়ে তারপরে তোমরা ওইখান থেকে দিল্লির জন্য রওনা দেবে। আমরা ওনার পরিবারকে বসায় নিয়ে ওনার শ্বশুরবাড়িতে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তারপরে আমাদের বললো এইবারে তোমরা দুজনে ফিরে যাও দিল্লি, আবার আমি ফোন করব, তখন আবার তোমরা গাড়ি নিয়ে চলে আসবে। আচ্ছা, তোমরা তো দরগায় গেলে, তোমাদের যে সাহেব তাদেরকে পৌঁছে দিলে, কিন্তু ভূতের ঘটনাটা কি ঘটেছে? হ্যাঁ, সেইটা আসল ঘটনা, সেটাই বলি। সাহেব তো আমাদের বলে দিল যে গাড়ি নিয়ে দিল্লি ফিরে যাও। তখন ঠিক সন্ধ্যার টাইম, আর যখন ঠান্ডার টাইম হয় তখন বিশেষ করে দিল্লিতে কিন্তু খুব কুয়াশা পড়ে। এবার সন্ধ্যার টাইমটাই মনে হচ্ছে যেন বেশি সন্ধ্যা, কিন্তু না, ওটা হচ্ছে কুয়াশার ব্যাপার। তা ঠিক সন্ধ্যার টাইমে আমরা দুজন গাড়ি নিয়ে রওনা দিলাম। আমি আগে, পিছনে হারপিত, এবং হারপিতের ভাগ্নে গাড়ির ভিতরে রয়েছে। রওনা দিলাম, আমি এগোচ্ছি, সেও এগোচ্ছে, কিন্তু হট করে আমি তার গাড়ি দেখতে পাচ্ছি না। গড়গঙ্গা সামনে, আমি গঙ্গা পার করলাম, পার করে আমি চার দোকানে দাঁড়িয়ে পড়লাম। আমি জানি ও পিছনে আসবে, কিন্তু আসতে ওর একটু দেরি হচ্ছে। আমি জানি না কেন দেরি হচ্ছে। আমি তখন চার দোকান থেকে চা নিলাম, চা নিয়ে চা খাচ্ছি। এবার খেতে খেতে ও গাড়ি নিয়ে ঢুকলো। গাড়ি নিয়ে যখন ঢুকলো তখন আমার একটুখানি অন্য কিছু মেসেজ হলো। সেটা কি, যে গাড়ির হাওয়া তো ওরকম হয় না, হাওয়াটা এমনভাবে আসলো, কিন্তু আমি ওটা কিছু মনে করিনি, কারণ কি আমি বুঝতেই পারিনি। কিন্তু এই হাওয়াটার মধ্যে একটা কারণ আছে। তো ঠিক আছে, ও এসে দাঁড়ালো। দাঁড়ানোর পর আমি বললাম কি ব্যাপার, এত দেরি হলো কেন আসতে? বলে তুই জানিস না, কারণ কি বন্ধু তো, যার জন্য বন্ধু তো ইয়ার কি তো চলে। আর ওইভাবে বলছে তুই জানিস না, দেখ গাড়িতে গিয়ে একটা কত সুন্দর মেয়ে ছেলে বসে আছে। আচ্ছা, এই জন্য তুই দাঁড়িয়েছিলি? বলছে হ্যাঁ, আমার কাছে লিফট চাইছে, উনি আমারে ভাড়া দেবে, ও ওনার শ্বশুর বাড়ি আছে গাজিয়াবাদে, সেইখানে নামবে।
আমি বলি, ঠিক আছে, বলে যা দেখে আয় গাড়িতে কত সুন্দর মেয়ে ছেলে বসে আছে। আমি গাড়িতে গেলাম, গিয়ে আমি দেখি না, না ওর ভাগ্নে আছে না ওই মেয়ে ছেলে আছে। মানে ও যে বলছে যে মেয়ে ছেলে, সেই মেয়ে ছেলে গাড়িতে নেই। না, গাড়িতে নেই। যাক, আমি ওইখান থেকে ফিরে আসলাম। আমি বললাম, কই তুই তো আমাকে বললি যে গাড়ির ভিতরে কত সুন্দর একটা মেয়ে ছেলে, দেখে আয়। গাড়িতে তো কেউ নেই, না মেয়ে ছেলে আছে না তোর ভাগ্নে আছে। কি বলবো? এবারে ও আমার সঙ্গে যায়, বিশ্বাস করে না আমার কথা। হুম। আমার সঙ্গে গিয়ে সত্যিকারই দেখে মেয়ে ছেলে তো নেই, ওর ভাগ্নেও নেই। এখন কি করব? গেট খুললাম। গেট খুললে পরে আমাদের কাছে ওই টাটা সমু গাড়ি ছিল, তো মাঝখানের সিটে যে লোক বসে ওর পা রাখার যে জায়গাটা বেশ ভালো হ্যাঁ, খোলা জায়গা স্পেস থাকে, অনেকটা হ্যাঁ, জায়গা থাকে। খোলা জায়গা। ওই জায়গার ভিতরে ওর ভাগ্নে উবুর হয়ে পড়ে আছে, ভিতরে মেয়ে ছেলেটা নেই। আমি আচ্ছা। পিছনের গেট খুলে দেখলাম নেই। যাক, পড়ে থাকলে পরে ওরে আমরা তুললাম, যে আবার জানি না মাথা ব্যথা ঘুরে গেল নাকি কি ব্যাপার জানি না, তো তুললাম। তুলে নিয়ে ওরে বাইরে নিয়ে এসে বসালাম। আমরা যে দোকানে চা খেয়েছি হুম। তখন ওই দাদাও তো দেখেছে, হুম। তখন তো আমাদের মনের মধ্যে কিছু সেরকম আসছে না। তখন আমরা ওই দাদাকে বললাম যে দাদা একটা রিক্সা কিংবা একটা কিছু একটা ব্যবস্থা করেন। তখন ওই রেডি বলি ওইটাকে আমরা, মানে ওইখানকার ভ্যানের মতো যেটা ওইখানে বলে রেডি, আচ্ছা। ওই একটা রেডি এনে দিল। তখন ওই রেডিতে করে ওরা শোয়ায় নিয়ে যাচ্ছি আমরা ডাক্তারের কাছে। তখন রাস্তায় যেতে যেতে আমি ওর দিকে তাকাচ্ছি, আমার মনের মধ্যে একটা কিছু হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি স্বাভাবিক একটা মানুষের মুখের দিকে তাকালে যেটা পাওয়া যায় ওর মধ্যে সেটা নেই। মানে ও একদম সাদা হয়ে গেছে, আচ্ছা। মনে হচ্ছে যেন ওর শরীরে রক্তই নেই। আচ্ছা। আর কি করে বুঝবো সেটা তো জানি না। এবার নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তারবাবু দেখলো, ডাক্তারবাবু দেখে মৃত বলে দিল। হুম। এখন আমাদের তো চিন্তা বেড়ে গেছে, কি করি। এখন ওই যে চার দোকানদার দাদা ছিল উনি আমাদের বললো, তাহলে এখন একটাই মাত্র কাজ আছে, আপনারা পুলিশকে খবর দেন, যা করার উনিই করবে। আচ্ছা। তখন পুলিশকে খবর করা হলো, পুলিশ আসলো, পুলিশকে আমরা এই ঘটনাটা বললাম। বলার পরে পুলিশ তখন হারপিতকে আর হারপিতের ভাগ্নেকে ওই দুজনকে নিয়ে থানায় চলে গেল। আচ্ছা সুমিতদা, আচ্ছা পুলিশ তো নিয়ে গেল, হ্যাঁ, অর্পিতকে আর ওর ভাগ্নেকে নিয়ে গেল, হ্যাঁ। তারপরে কি হয়েছে? এখন পুলিশ তো দুজনকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি তো গাড়ি নিয়ে দিল্লি ফিরে গেলাম। আমি শাহজাহান সাহেবকে ফোন করে বলে দিলাম, স্যার এই ঘটনা হয়েছে। বলছে ঠিক আছে, আমি দেখছি পরে। কিন্তু আমি দিল্লি দিয়ে রওনা দিলাম। দিল্লি দিকে রওনা দিলে আমি পৌঁছে গেলাম। গেলে পরে তো মন মেজাজটা ভালো নেই, আর ওই সময় মন মেজাজ ভালো থাকেও স্বাভাবিক না, ব্যাপার। ঠিক আছে। তারপরে এখন খোঁজ নিলাম, খোঁজ নেওয়ার পরে খবর পেলাম যে ও আমার পাশেই সেন্ট্রাল জেল ছিল যেখানে আমরা থাকতাম। ওর ওই কোর্ট থেকে যাই রায় দিক, ওর জেল হয়েছে 5 বছরের, তা ও জেলে পৌঁছে গেছিল। তা আমি খবর নিয়ে আমি ওর সঙ্গে 2বার জেলে দেখা করতে গেছিলাম। আচ্ছা। লাস্ট প্রথমবার যাওয়ার পরে সেকেন্ডবার যখন আমি যাই, তখন আমার সঙ্গে ও খুব কান্নাকাটি করছিল আমার সামনে, ঠিক আছে। কান্নাকাটি করলে পরে আমি, দেখ কান্নাকাটি করিস না, তুই কি বলতে চাস, তোর মনে কি আছে আমারে বল, খুলে না বললে তোর মন হালকা হবে না। কোনো সমাধান কিছু হ্যাঁ, করবো? যদি আমি এর মধ্যে কিছু করতে পারি অবশ্যই করব, একদম। কারণ তুই আমার বন্ধু অনেক দিন দিয়ে, আর আমি তোরে জানি তুই খুব ভালো মানুষ, ঠিক আছে। তারপরেও আমায় বলল যে দেখ, তুই তো জানিস, আর না জানলেও আমি তোরে বলি, এই যে ঘটনাটা হয়েছে আমি এর মধ্যে কিছুই জানি না। আর অত সুন্দর মেয়ে, সে আমার গাড়িতে উঠেছে পয়সা দিয়ে যাবে, আমি সেই চিন্তা করে আমি তারে তুলেছিলাম। এখন হট করে যে গায়েব হয়ে গেল কিংবা কোথায় গেল এ তো আমি জানি না, এই হচ্ছে সত্যি। এখন ঘটনা হচ্ছে যে তুই একবার যদি পারিস তাহলে ওইখানে যা, গড়গঙ্গার ওখানে চার দোকানে গিয়ে একটু ওর খবর নে যে ঘটনাটা কি। আমি তখন চার দোকানে গেলাম একবার, ওইখানে গড়গঙ্গার পাশে যে চার দোকান যেখানে আমরা চা খেয়েছিলাম, সেখানে গেলাম। গেলে পরে ওই যে দোকানের মালিক পরে হট করে তো 1-8 দিন গেলে চেনাশোনা হয় না, আমি গেলে তখন পরিচয় দিই যে দাদা এই যে ঘটনাটা হয়েছিল তখন আমি ছিলাম, আর ওই ভাগ্নে আর আমার বন্ধু হারপিত, এরা এই যে ঘটনাটা হয়েছিল, তখন বললাম খুলে ওনার।
তখন বললাম যে কি বলেন তো, আপনি কিছু এই বিষয়ে বলতে পারেন? যে মেয়ের ব্যাপারটা, ও একটা মেয়েরে বসেছিল ওই গঙ্গার ওই পার থেকে। ওই মেয়েটা গাজিয়াবাদ নামবে বলে পয়সা পয়সা সব কথাবার্তা বলে বসিয়েছিল, কিন্তু যখন ও পার করে আসে, আসলে পরে তো ওই ভাগ্নেকে মেরে ফেলে। ঠিক আছে, তা মেয়েটা গায়েব হয়ে যায়। আপনি এই বিষয়টা কিছু যদি জানেন তো বলেন। তখন বলল যে মেয়েটা একটা মুসলিম পরিবারে ছিল। আচ্ছা। তা কারণ কি, ওই যে আমরোহা শহর, ওখানে মুসলিমই বেশি। তা মুসলিম পরিবার ছিল, তো দীর্ঘদিন আগের কথা, বোধ হয় 50-60 বছর আগে হবে। তা সেই সময় ওই মেয়েটার শ্বশুর বাড়ি হচ্ছে গাজিয়াবাদ। আচ্ছা। তা কোনো কারণে বরের সঙ্গে কিংবা শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা হয়। ও এইখানে, এই যে আপনি এই পারে এইখানে গাছ ছিল, বড় গাছ ছিল, ওই কটবেল, আচ্ছা। কটবেল গাছ, যেটা ওখানে একটা কি যেন বলে কটবেলটারে, কটবেল গাছ ছিল। তো ওই গাছেও গলায় দড়ি দিয়ে মারা যায়। তো মারা গেলে পরে ওর আত্মা শান্তি না পাওয়াতে ওই করে। প্রায় মাঝে মধ্যে মাসে 2 মাসে একবার শোনা যায় যে ওই গাড়ি যাচ্ছে, দাঁড়ালো, সামনে গিয়ে হাত দেখালো, লিফটের জন্য কথা বললো, আমি গাজিয়াবাদে যাব, এই কথা বলে যা ভাড়া হয় সব করে নেয় কথাবার্তা। এরকম এরকম এই কেস নতুন না, আচ্ছা। এই কেস, এরকম কেস আগেও হয়েছে, কিন্তু ওই মেয়েটাকে কেউ সরাতে পারেনি, হয়তো কেউ চেষ্টাও করেনি। আচ্ছা। আচ্ছা, এই ওনার সঙ্গে চাওয়ালার সঙ্গে মোটামুটি এইভাবে কথা বললাম। কথা বলে আমি তখন আবার দিল্লি ফিরে যাই। আচ্ছা। ফিরে গেলে পরে আবার আমি যে কোম্পানিতে কাজ করতাম, ওই কোম্পানিতে আবার বছরে একবার 1 মাসের ছুটি দেয়। আমাদের লিমিটেড কোম্পানি ছিল। আচ্ছা। তো 1 বছরে মাসে একটা ছুটি দেয়। দিলে পরে আমার হয়ে গেছে 1 বছর, আমি বাড়িতে আসবো ছুটিতে। তা আমি বাড়ি আসলাম। বাড়ি আসলে পরে আমার এক মহাত্মার সঙ্গে দেখা হয়। সে যে তান্ত্রিক আমি কিন্তু জানি না। আচ্ছা। কথাবার্তা বলার পরে তখন আমি জানতাম। এবার জানার পরে তখন আমি ওনার সঙ্গে একদিন বসলাম। বসে আমি ওনার সব ঘটনাটা তুলে ধরলাম ওনার কাছে। আমি এক এক করে ঘটনাটা শুধু বলতে লাগলাম যে আজকে আমার বন্ধু খুব ভালো, সে জেলে, ঠিক আছে, এবং কেন এই ঘটনাটা জেলে আছে, কেন সব ঘটনাটা খুলে তার কাছে আমি বলছি, যেরকম ওরকম হয়েছে যে ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, যে ঘটনাটা ঘটেছিল সেগুলো আমি সব ডিটেলে বলেছি ওনার কাছে। তো লাস্টে আমি বললাম যে দেখেন, আমার তো ছুটি প্রায় শেষ হয়ে আসছে, 15 দিন হয়েছে, যদি আপনি একটু সমাধান করেন তাহলে আপনাকে আমি সঙ্গে নিয়ে যাই। আচ্ছা। ঠিক আছে, তখন উনি রাজি হলেন, কিন্তু লেনদেনেরও ব্যাপার ছিল, আমি সেসব কথা বলে নিয়েছি। তা রাজি হলো, লেনদেনের কথাও হলো, ঠিক আছে। কারণ কি, একটা তান্ত্রিক কত দূরে যাবে একটা কাজ করতে, তারও তো কিছু থাকে ডিমান্ড। কথাবার্তা সব ফাইনাল করে নিয়ে আমি গাড়ির টিকিট কেটে নিয়ে ওনার সোজা আমি দিল্লি গেলাম না, আমি সোজা এখান থেকে আমরোহা গেলাম। আচ্ছা, ওই জায়গাতে। হ্যাঁ, আমরোহাতে গিয়ে এইবারে যে মেয়েটার সঙ্গে এরকম হয়েছিল ঘটনাটা, আমি তার বাড়িতে যাই। আচ্ছা। এবার বাড়িতে গেলে পরে পরিচয় দিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলি। দেখেন, আপনারা তো এই জিনিসগুলো জানেন, দীর্ঘদিন ধরে এখানে এইরকম হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে যেটা হয়েছে সেই ঘটনা কিন্তু শোনাই তাদের। আচ্ছা আচ্ছা, আমি মাঝখানে একটা কথা বলছি। হ্যাঁ। যে তান্ত্রিক, মানে যার সাথে আপনার দেখা হয়েছিল, তাকে নিয়ে গেছেন, মানে উনি কি বলেছিল যে সমাধানটা, এই যে শোনার পরে সমাধানটা কি বলেছিল, যে কি হয়েছে মেয়েটার, কিভাবে কি সমাধান? হ্যাঁ, আমার কথা তো সে শুনেছে, এবার সে সমাধান করবে বলেছে। তবুও যখন তার মেয়েটার বাড়ির খোঁজ আমরা পেয়েছি, তাহলে আমার থেকে ভালো তারা জানবে, বাড়ির লোক। সেই জন্য আমি ডাইরেক্ট ওই লোককে আমি নিয়ে যাই তাদের বাড়ি। নিয়ে গেলে পরে তখন তাদের মুখে আমরা শোনার চেষ্টা করি। তখন তারা বলে, ওই যে শ্বশুর বাড়ির যে ঘটনাটা আগে বললাম, শ্বশুর বাড়ির দিক দিয়ে যা অত্যাচার হয়েছিল, যার জন্য ও এখানে গলা দড়ি দিয়েছিল, ঘটনাটা খুলে বলে। তখন ওই বাড়ির লোকরা আমরা বলি যে তাহলে গলায় দড়িটা কোথায় দেয়, আমাদের একটু নিয়ে চলেন, আমাদের যেখানে গলায় দড়ি দিয়েছে
জায়গাটা আমাদের দেখান। তারপরে ওই সব তো কথাবার্তা হলো, হওয়ার পরে ওনাদের পরিবারের লোককে নিয়ে আমরা সেই গাছের ওখানে যাই। গেলে পরে এমনি তো কটবেল গাছ বলে মনে হচ্ছিল, ঠিক আছে। আমরা যখন যাই তখন ওই কটবেল গাছই বেশিরভাগ। আচ্ছা, তো আইডিয়া ছিল কটবেল গাছ, কিন্তু যখন ওই এরিয়ার মধ্যে ঢুকি, ভাই সত্যি কথা বলছি, ওই এরিয়ার মধ্যে যখনই ঢুকি তখন যেন আমার এই গার পশম দাঁড়িয়ে যাচ্ছে। আর জায়গাটা মনে হচ্ছে যেমন একদম নির্জুম, মনে হয় যেন ভূতের বাস, এই জায়গায় সব ভূত এখানেই থাকে। আচ্ছা, এখন আমি আমার গুরুদেবের হাত ধরেছি, হাত ধরে আমি বলছি আমার তো পা এগোচ্ছে না। বলে তোর কিচ্ছু হবে না, তুই শুধু আমারে ছুঁয়ে রাখ, আচ্ছা, আমারে ছুঁয়ে ধরে রাখ এইভাবে। আচ্ছা, যাক ঠিক আছে, আমি ওই তান্ত্রিকের সঙ্গে এইভাবে হাত ধরে আমি এগোচ্ছি। আচ্ছা, এগোলে পরে ওইখানে গিয়ে উনি আবার তুলো রাশি ছিল, তুলো রাশি ছিল আর মন্ত্র উনি জানতো। তো উনি দিন হোক চাহে রাত হোক, কোনো বাড়িতে গেলে তো একটা কি মন্ত্র পড়তো, পড়লে পরে ওইখানে দাঁড়ায় ও বলে দেবে যে কোথায় মরেছে কে, কোথায় কি ছিল, এগুলো অনুভব করে বলতে পারত। ঠিক আছে, তা যাই হোক, তারপরে উনি অনুভব করে বললো যে এই গাছে ও গলায় দড়ি দিয়েছিল। এখন দেওয়ার পরে ওইটা অনুভব করে বলার পরে যে পরিবারের লোক ছিল, ওই পরিবার লোকের সঙ্গে তখন কথা হলো। ওনারা বললো তাহলে আপনি এত দূর থেকে যখন এসছেন তখন আমাদের উদ্ধার করেন। বললো ঠিক আছে, আমি করে দেব। তখন কি হলো, ওই তখন কাগজ পেন নেওয়া হলো, নিয়ে ওতে লিখে দেওয়া হলো কতগুলো জিনিস। ওই জিনিসগুলো ওনাদের আনতে বলা হলো যে আপনারা এনে রাখবেন। আর দুদিন পরে অমাবস্যা, ওই অমাবস্যার দিনকে আমি কাজ করব। আচ্ছা, তারপরে যেভাবে বলবো কিছু জিনিস আপনাদের কাছে দেব, কাজ করে সেই জিনিসগুলো আপনি গড়গঙ্গাতে ভাসিয়ে দেবেন, আপনার ওই মেয়ে মুক্তি পাবে। আচ্ছা, আচ্ছা, তার মানে ওই মেয়েটার আত্মা ওখানেই ছিল, যার হ্যাঁ। জন্য এই ঘটনাগুলো ওখানে হ্যাঁ, হতো। আত্মা ওখানেই ছিল, আর ওই সব কাজ মানে করবে। রিভেঞ্জ, যেহেতু হ্যাঁ। অতিরিক্তভাবে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, তা আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে ওই আত্মাকে যদি, আমাদের আইডিয়া, আত্মাকে যদি শান্তি না করা হয়, যে পরিবার বিশেষ করে মুসলিম পরিবারে তো এত খেয়াল রাখে না, আর যদি শান্তি না করা হয় তাহলে ও যেমন আজ অব্দি বলছে, ওনারা নিজেরাই বলছিল 40-50 বছরের ঘটনা, তাহলে কত লোক মেরেছে এই অব্দি, একদম, তাহলে এর পরেও মারবে। একদম। সেই চিন্তা করে যখন আমরা গেছি তখন ওনাদের কাছে একটা আমরা বললাম, দেখেন এই জিনিসগুলো কিনে আনবেন, কিছু লেনদেনের ব্যাপার আছে, ওইগুলো আপনারা করবেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তা ওই লিস্ট করে দেওয়া হলো, আর বলা হলো যে দুদিন পরে অমাবস্যা, তার আগে কিনে জিনিসগুলো রাখবেন, আমরা ওই কাজ করে দেব। তো বাড়ির লোককে তো আমরা লিস্ট করে দিয়েছিলাম যে অমাবস্যার আগে এই জিনিসগুলো নিয়ে আসবেন, আচ্ছা, দুদিন পরে অমাবস্যা। তা ওনারা জিনিসগুলো নিয়ে এসে তারপর আমরা ওখানে যাই। সে অমাবস্যার দিন সন্ধ্যাবেলা আমরা ওদের বাড়ি পৌঁছাই। পৌঁছালে পরে আমরা জিজ্ঞাসা করলাম জিনিসগুলো নিয়ে এসছেন, বলছে হ্যাঁ নিয়ে এসছেন। তো নিয়ে আসলে ওই জিনিসগুলো আমরা নিলাম, নিয়ে এবার আমরা আমাদের জিনিসপত্র যা নিয়ে গেছিলাম সব ওখানে কাজ করার জন্য, এইবারে ওনাদের সঙ্গে করে নিয়ে জিনিসগুলো নিয়ে আমরা সেই গাছের গোড়ায় যাই। আচ্ছা, কিন্তু ভাই যাওয়ার সময় যা অবস্থা হয়েছিল সে কি বলবো, কেন? মানে আমার পা এগোচ্ছে না, মনে হয় যেন আমার আটকে দিচ্ছে। আচ্ছা, কারণ আমি তো তখন তান্ত্রিক না, আচ্ছা, তান্ত্রিক ওর তো ফেলে যাচ্ছে, ওর তো কিছু করতে পারবে না, আচ্ছা, ঠিক আছে। এখন আমার জন্য মনে হয় আমি এগোতে পারছি না। ফট করে আমি ওনারে বললাম যে তান্ত্রিক, যে আমার তো সব গায়ের পশম পশম জেগে যাচ্ছে, আমার পা এগোচ্ছে না, বলে আমার হাত ধরে চলো। তখন আমি ওনার হাত ধরলাম, হাত ধরলে যেন মনে হলো আমার গাটা হালকা হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, ওনার মধ্যে একটা শক্তি বিরাজ। হ্যাঁ, এইবারে হাত ধরে আমি ওনার এগোচ্ছি। এবারে গাছের ওখানে গেলাম, গাছের গোড়ায় গিয়ে জিনিসপত্র সব বের করা হলো। তার মধ্যে বিশেষ করে একটা ছোট পুতুল লাল রঙের ছিল, আচ্ছা, আর ওর সঙ্গে একটা ছোট ত্রিশূল। আচ্ছা, তো এইবারে ওই ত্রিশূল আর তোমার ওই পুতুল, এই দুটোকে লাল কাঠ দিয়ে ওই তান্ত্রিক
দুটোকে একসঙ্গে পেঁচালো। আচ্ছা পেঁচানোর পরে ওই গাছের গোড়ায় রাখলো। ভাই গাছের গোড়ায় রাখার পরে আমি বুঝতে পারছি ওই যে আত্মা, ঠিক আছে, ও মনে হচ্ছে যেন আমাদের চারিপাশে রাউন্ড মারছে, এমন একটা অনুভব হচ্ছে। কি বলছো? হ্যাঁ, অনুভব হচ্ছে, সত্যিকারে মনে হচ্ছে যেন রাউন্ড মারছে। যাই হোক, এবারে ওইখানে গাছের গোড়ায় রেখে উনি মন্ত্র পড়া শুরু করলো। মোটামুটি যত দূর ওনার দরকার ছিল সেটা উনি করেছে। করার পরে এবারে যখন ওই পুতুলটা আর ত্রিশূলটা তুললো হাতে, ভাই পুতুলটার কালার ছিল লাল টাইপের, হয়ে গেল কালো। কি? আমি তো দেখে অবাক। কালো? হ্যাঁ, হয়ে গেল একদম কালো। যাক, ঠিক আছে, আমি ওইটা নিয়ে কোনো আলোচনা করিনি, আমি ওটা দেখে নিলাম খালি। তা তখন ওই ত্রিশূলটা পুতুলটা তুলে উনি যে পরিবারের লোক ছিল ওনার হাতে দিল। দেওয়ার পরে এটাই বলল যে কালকে সূর্য অস্ত যাওয়ার আগে, মানে বুঝাই দিল ভালো করে যে 12টার পর কিন্তু সূর্য অস্ত যাওয়া শুরু হয়। হ্যাঁ, তা তার আগে তোমাদের এই গড় গঙ্গাতে গিয়ে ওই পুতুল আর ত্রিশূল একসঙ্গে ভাসিয়ে দেবে। ভাসিয়ে দিয়ে পিছন ঘুরে আর তাকাবে না, চলে আসবে। ঠিক আছে, সেইভাবেই তারা কাজ করেছে। তারপরে আমার তো সরাসরি যাওয়া হয় না ওইদিকে। তা বিশেষ করে যখন ওই ঘটনাটা ঘটেছিল তখন আমি ওই চার দোকানদার যে মালিক যে দাদা, ওনার ফোন নাম্বারটা আমি তখন নিয়ে নিয়েছিলাম। তা মাঝে মাঝে আমি ফোন করে জানি। তা দাদা বলে না, এখন আর ঘটনা ঘটে না, এখন শান্তি আছে এখানে। আমি যাক, খুব ভালো কথা। তা মনটাও শুনে শান্তি পেলাম আমি, একদম যে আমি একটা আনজান লোক, আমি একটা তান্ত্রিককে নিয়ে গিয়ে আমি ওখানে কাজটা করালাম, নিজের খুব ভালো মনে করলাম। তারপরেও এই জিনিসটা দেখে আমি এই যে তান্ত্রিক, এই তান্ত্রিকের সঙ্গেই তার সঙ্গে কাজ করা আমি শুরু করে দিলাম। আচ্ছা, মানে যে এটা সমাধান করলো অরিজিনালি সে হচ্ছে আপনার গুরু? হ্যাঁ, এখন সে আমার গুরু। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটু কথা বলছি, সেটা তো বুঝলাম। যাই হোক, আপনি মানুষের ভালোর জন্য হ্যাঁ এটা করেছেন। হ্যাঁ, যাই হোক, বিষয় হচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে হারপ্রীত। হ্যাঁ, হারপ্রীতের কোনো খবর আছে? খবর আছে, এখন ভালো আছে, জেল থেকে বাইরে এসে গেছে। আচ্ছা, এখন কি করেছে? এখন সে ওই ড্রাইভারই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর যে পেশা সেটা ছিল তা সেটাই। ও আপনাকে কোনো সময় কোনো, মানে এই যে কাজটা করেছেন এর জন্য আপনাকে কোনো ধন্যবাদ বা? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে ধন্যবাদ করেছে। আসলে কি বলেন তো, এখন তো আমি তো দিল্লিতে থাকি না। হ্যাঁ, সেটা অবশ্যই। ওই জন্য ঘটনা হচ্ছে যে ধন্যবাদ আমার করেছে ও, আমি খবর পেয়েছি। তা মাঝে মধ্যে কথাও হয় আমাদের সঙ্গে। আমাকে খুব, আমার বিষয়ে খুব প্রশংসা করেছে, আমার খুব অনেক কিছু বলেছে, আর যেতেও বলে আমার বাড়িতে আয়। এখন আমার দিয়ে কোনো যাওয়ার কোনো কাজই নেই, আমি দিল্লি ছেড়ে দিয়েছি। তাই মনের মধ্যে অনেকটা ভাবনা ছিল, সেটা আমি পুরো করেছি। আর বিশেষ করে যে আমি তান্ত্রিকের কাজ শিখেছি, আমি আজ অবধি কোনোদিন কেউ খারাপ করিনি, ভালো ছাড়া। আর আমি চাই যতদিন আমি কাজ করব আমি ভালোই করে। আচ্ছা সুমিত দা, আজকের ঘটনাটা তো আমি শুনলাম, আমার তো যেরকম ভয়ও লাগলো সেরকম ভালোও লাগলো, কারণ তুমি নিঃস্বার্থভাবে মানুষের সেবার জন্য তুমি এটা করেছো। যাই হোক, আজকের এই ঘটনাটা তুমি যে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরলে, তোমার কেমন লাগলো? প্রথমত আমায় আবার ডাকার জন্য অজস্র ধন্যবাদ। ভবিষ্যতে ডাকলে অবশ্যই আমি সময় দেব। আজকে তোমাদের যে ঘটনাটা শোনালাম, এই ঘটনাটা আমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আচ্ছা, কারণ এই ঘটনার পর থেকে আমি তন্ত্রবিদ্যা শিখি, শেখার পরে আমি লোকেদের ভালো করি এবং আগে আমি লোকেদের ভালো করে যাব। একদম একদম একদম, এবং লোকের ভালো করে যান, এবং আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের পডকাস্টটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এবং আমাদের এই টিমে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের একটা ফেসবুক পেজ আছে, ব্যাকচ্যাট উইথ কৌশিক, অবশ্যই ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্ত, আসবো আবার কোনো নতুন ঘটনা নিয়ে।
সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন।